ওকে, এস্টিমেশন প্ল্যানিং এর একটা অংশ। এস্টিমেশন আমরা যখন প্ল্যান করি তার জন্য আসলে প্ল্যানিং ওয়ান কাইন্ড অফ এস্টিমেশন। সেটা ফাইন্যান্সিয়াল এস্টিমেশন হতে পারে, তারপর ওয়ার্ক এস্টিমেশন হতে পারে, হ্যাঁ, রিসোর্স এস্টিমেশন হতে পারে। এস্টিমেশন করার জন্য যে টেকনিক, সেই টেকনিক গুলো আমরা এখানে পড়ব। এস্টিমেশনের সব থেকে ভালো ওয়ার্ড আমরা বলি হচ্ছে এফোর্ট ক্যালকুলেশন বা এফোর্ট এস্টিমেশন। এফোর্ট হচ্ছে আলটিমেটলি মনিটরি ভ্যালুতে কনভার্ট করা যায়। ধরলাম যে একটা কাজ করতে একজনের একদিন সময় লাগে, তাহলে আমি কাজটার ভ্যালুয়েশন কিভাবে করব? টাইম ভ্যালু দিয়ে যদি আমি বলি তাহলে একদিন লাগে, আর কস্ট এস্টিমেশন যদি বলি যাকে দিয়ে করাবো তার পিছনে কত টাকা খরচ হবে আমার, তাই তো? আর আনুষঙ্গিক যে সমস্ত খরচগুলো আছে। রিসোর্স কি করে বলবো? যে এই কাজটা করতে গিয়ে যা যা লাগবে আমাদের, হার্ডওয়্যার, নেটওয়ার্ক, সফটওয়্যার, কোনো রিসোর্স, সেগুলোর জন্য এই টোটালটা মিলে এর নাম হচ্ছে এফোর্ট। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে টেস্ট এফোর্ট এস্টিমেশন ইনভলভস predicting the amount of test related work needed to meet the objective of the test project. তাহলে কি বললো? যে আমাদের টেস্ট প্রজেক্টের যে অবজেক্টিভ আছে সেইটাকে সামনে রেখে আমরা যে ক্যালকুলেশন করব, এফোর্ট ক্যালকুলেশন, সেটাকে বলা হয় এফোর্ট এস্টিমেশন। It is important to make it clear to the stakeholders that the estimate is based on the number of assumptions and is always subject to estimation error. এবং আমাদের কনসিডার করতে হয় এস্টিমেশন এরর নিয়ে। আমরা জানি 100% আমরা অ্যাকুরেট এস্টিমেশন করা সম্ভব নয়। সম্ভব কারো 100%? টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে, আর এস্টিমেশন তো অনেক পরের ব্যাপার, অনেক বড় ব্যাপার। 100% এস্টিমেশন করা সম্ভব না, অ্যাকুরেট সম্ভব। বড় বড় সায়েন্টিস্টরা কত কিছু আবিষ্কার করে আবিষ্কারের মধ্যে ভুল করে রাখে, তাই না? এবং বলে যে এই 2000 সাল আসলেই সব ক্র্যাশ করবে। Y2K প্রবলেম, নাম শুনছেন কেউ? Y2K প্রবলেম নাকি ইয়ার 2000 অনেকে জন্মই হয়নি। জি স্যার, বলছিলেন তো, বলছিলাম এটাকে, না? জি স্যার। সো এই জন্য একটা এস্টিমেশন এরর কনসিডারেশন করে আমাদের যেতে হয়। তবে যত এক্সপেরিয়েন্স বাড়ে এই এররের পরিমাণটা কমতে থাকে। তখন নোভিস যারা আছে তারা মনে করে যে আচ্ছা স্যার এত সুন্দর করে প্রায় কাছাকাছি হয় কি করে, আমরা তো চিন্তাও করতে পারি না এরকম। আপনি দেখবেন যে জুনিয়র লেভেলে কাউকে যদি এস্টিমেশন করতে দেন, এরা সাধারণত খুব অপটিমিস্টিক এস্টিমেশন করে। অপটিমিস্টিক এস্টিমেশন মানে হচ্ছে অল্প সময়ে করে দেবে এরকম একটা এস্টিমেট করে ফেলে। কেন করে? আমি যদি একটা কাজের নাম বলি আর সে বলবে যে এটা 3 দিনে সম্ভব, কিন্তু 1 সপ্তাহ পার হয়ে গেলেও কমপ্লিট করতে পারে না। এর একেবারে কমন যে কজ, সে কজটা কি কেউ জানেন? যে কারণে নবিশা ভুল করে এস্টিমেশন করতে, কারো ধারণা আছে? ফয়সাল? মানে অতি উৎসাহী। অতি উৎসাহী কথাটা এটার সাথে মানাবে না। এস্টিমেশনে ভুল করে ফেলে
অল্প এস্টিমেশন করে, মানে সে অল্প সময়ের মধ্যে করে দেবে এরকম একটা এটা স্যার একটি প্রকুরমেন্টের স্যার বাসায় আছে যে এপিপি করার সময় নিড অ্যাসেসমেন্ট করা লাগে আর কি স্যার। ওই সময় ওইগুলি ঠিকভাবে করলে মোটামুটি কাছাকাছি হয় আর কি। তারপরে অফিসিয়াল কস্ট এস্টিমেট কমিটি থাকে একটা, ওরা বাজারে গিয়ে তারপরে ফিজিক্যালি দেখি তারপরে একটা এস্টিমেট দেয় আর কি। ওটা তো হচ্ছে, হ্যাঁ ওটা তো হচ্ছে, মানে আমি বলতে চাচ্ছি যারা নোভিস তাদেরকে যদি এস্টিমেশন করতে দিই, তারা যে ধরনের ভুলগুলা করে সে ভুলগুলার কারণ এক্সপেরিয়েন্সের অভাব স্যার। হ্যাঁ, এক্সপেরিয়েন্স নাই অবস্থার কথা। এর মূল কারণ হচ্ছে এরা টোটাল জিনিসটাকে ব্রেকডাউন করে না, ব্রেকডাউন না করে অ্যাজ এ হোল একটা সংখ্যা বলে দেয়। এটা স্যার ওই যে আরেকটা আছে স্যার, ওই যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আছে, ওইটা স্যার ভালোভাবে ক্যালকুলেশন করা লাগে স্যার, ওইটা করলে কাছাকাছি হয়। ফর এক্সাম্পল ধরেন আপনাকে আমি বললাম একটা ছোট একটা ফিচারটা কেমন হতে পারে, হয়তো লগ ইন, আমি ইউজার অথেন্টিকেশনের শুধু লগ ইন পার্টটা, সাইন আপ না, ফরগেট পাসওয়ার্ড না, কিচ্ছু না, খালি লগ ইন করবে। এই লগ ইন করার জন্য একজনকে যদি প্রোগ্রামারকে জিজ্ঞাসা করেন, সে হয়তো বলবে যে একদিনেই সম্ভব। স্যার আরেকটা জিনিস আছে স্যার, ক্রিটিক্যাল পথ অ্যানালাইসিস করা লাগে আর কি, একটার সাথে আরেকটা যদি আপনার স্যার ওই কি বলে ওই রিলেশন থাকে আর কি, টার্মটা মনে হচ্ছে না, মানে একটা শেষ না হলে আরেকটা শুরু করতে পারবে না আর কি, এরকম একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের কথা আমি একটা কাজের নাম বলেছি, ক্রিটিক্যাল পাথ আমি কখন করি টোটাল হোল প্রজেক্টের জন্য। কিন্তু যখন আমি একটা ছোট্ট একটা কাজের কথা বলি, সে একটা অপটিমিস্টিক এস্টিমেশন দেয়। এর মূল কারণ হচ্ছে যে তারা এই টোটাল জিনিসটাকে টাস্কে কনভার্ট করে না। টাস্কে যদি ব্রেকডাউন করতাম তাহলে কিন্তু প্রত্যেকটা টাস্কের জন্য তারা এস্টিমেশন করতো, করে একটা সাম করতো, তখন দেখবেন যে বেড়ে যেত। বুঝতে পারছেন? Therefore, এখানে বলছে estimation for a small task is usually more accurate than the large one. যখন আমি লার্জ বলি তখন কি করব? লার্জ মানে হচ্ছে আমাকে ব্রেকডাউন করে নিতে হবে, তাহলে ছোট হয়ে যাবে, টাস্কগুলো ছোট হয়ে যাবে, তখন আমরা অ্যাকুরেট করতে পারবো। Therefore, when estimating a large task, it can be decomposed into a set of smaller tasks which then in turn can be estimated. খুব সহজ সলিউশন দিয়েছি। যেমন আমি যদি লগ ইন ফিচারটার কথা চিন্তা করি, একটা লগ ইন করতে হলে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেটাবেস সব দূষিত করা লাগবে, না? ডেটাবেসে টেবিল লাগবে, ব্যাক এন্ডে সার্ভিস লাগবে, ফ্রন্ট এন্ডের ইউআই লাগবে, লাগবে না? এখন চিন্তা করেন যে ইউএক্স যারা ডিজাইন করে সে অংশ আছে, এরপর ডেটা বাইন্ডিং করার একটা কাজ আছে, এরপরে আপনি ইয়েতে যদি যান, কি বলে সার্ভিসে যদি যান ব্যাক এন্ডে, সেখানে একটা টেবিলের ক্রুড যদি করতে চাই আমি, সেখানে ইনসার্ট, আপডেট, ডিলিট, সিলেক্ট ওয়ান, সিলেক্ট লিস্ট, এই পাঁচটা হচ্ছে মিনিমাম লাগে, পাঁচটা এপিআই করা লাগে, এছাড়াও স্পেশাল কিছু করা লাগবে। এই সব মিলে দেখা যাবে এই যে নামগুলো বললাম না, তাহলে কয়টা হলো? পাঁচটা হচ্ছে ব্যাক এন্ডে, ডাটাবেজ একটা, 6টা কাজ। এরপরে হচ্ছে আপনার ফ্রন্ট এন্ডে 2টা কাজ, একটা হচ্ছে ডিজাইন আর একটা হচ্ছে কোড, মানে ডেটা বাইন্ডিং। এই মোটামুটি ধরেন 8টা কাজের কথা বললাম। এই 8টা কাজকে যদি এখন তার সামনে বলি, বলো এই প্রত্যেকটা কাজের জন্য কত লাগবে, দেখবেন যে তার এস্টিমেশন বেড়ে গেছে। স্যার এই সবগুলি কাজ কি একজন করে, ডেভেলপার করে নাকি স্যার? তা তো বলি না আমি, না আমি জানার জন্য বলছি আর কি। করতে পারে, ফুল স্ট্যাক ডেভেলপার সব পারে, ফুল স্ট্যাক কনসেপ্ট ওই জন্য আসছে। ফুল স্ট্যাক ডেভেলপার
ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেটাবেস এভরিথিং জানবে, সো দ্যাট একটা মাইক্রো সার্ভিস যেন টোটালি একলা করতে পারে। নাও এস্টিমেশন টেকনিক আমরা কিভাবে করি, দিস ইজ দ্য মেথডিক্যাল অ্যাপ্রোচ। এস্টিমেশন বেসড অন রেশিওস, তারপর বলছে এক্সট্রাপোলেশন, এরপর হচ্ছে ওয়াইড ব্যান্ড ডেলফি, 3 পয়েন্ট এস্টিমেশন। এই 4 ধরনের এস্টিমেশন প্রক্রিয়া আছে। যেমন ওয়াইড ব্যান্ড ডেলফি হচ্ছে অনেক পুরানো এস্টিমেশন প্রসেস, হ্যাঁ, ওয়াইডলি ইউজ হয় আবার, হ্যাঁ, ওয়াইড ব্যান্ড ডেলফি। স্যার WBS টা ইউজ করা হয় স্যার? কোনটা? ডাব্লিউবিএস? WBS, হ্যাঁ। ডাব্লিউবিএস তো হচ্ছে ব্রেকডাউন স্ট্রাকচার তৈরি করি আমরা, কিন্তু এস্টিমেশন করবো কি? ওটা তো প্রথম স্লাইডে যেটা বললাম না, যে ব্রেকডাউন করে ফেলতে হবে কাজ, টাস্কে আমরা সাব টাস্কে কনভার্ট করে ফেলবো, বড় টাস্ক ছোট ছোট করে ফেলবো, ব্রেকডাউন স্ট্রাকচার। কিন্তু আমি একটা টাস্ক কিভাবে এস্টিমেট করব? ধরেন আমি বললাম যে ছোট্ট একটা কাজই, আপনি ইউআই ডিজাইন, শুধু একটা কাজ, এই কাজ ভাঙতে পারবেন না। এই কাজের জন্য আপনি কত ম্যান আওয়ার লাগবে আপনি বলে বিশ্বাস করেন? বলেন তো কেউ, আপনার পার্সোনাল ভিউ, কত ম্যান আওয়ার লাগবে? জাস্ট ডিজাইন, কোনো কোড টোড থাকবে না, খালি HTML CSS। মানে HTML CSS এর আউটপুট দিতে হবে, এখন যেমন পারেন করে, কত আওয়ার লাগবে? তার আইডিয়াই নাই নাকি? জি না স্যার। হ্যাঁ, আন্দাজে বলেন না, আমি পয়সা চাচ্ছি নাকি? আমি কোনটা জানো স্যার? ছিলেনই না, তাই তো? ছিলাম আর কি। আমি বলছি যে শুধুমাত্র লগ ইনের স্ক্রিন ডিজাইন করবেন, আমাকে মানে আউটপুট দিতে হবে HTML এবং CSS দিয়ে। আর আপনি কিভাবে কাজ করবেন বলেন, এবং এই কাজ করতে কত আওয়ার সময় লাগবে, কত ম্যান আওয়ার? স্যার ওই অনেক সময় ডেভেলপারদের কাছে ওই টেমপ্লেট থাকে, টেমপ্লেট থাকলে ওই যে জাস্ট কাস্টমাইজ করে দিয়ে দেয় আর কি। এরকম হলে তো কম লাগবে স্যার। আপনি এক্সপ্লেন করতে বলে, আপনাকে বলতে বলছি টাইম বলেন, আপনি এক্সপ্লেনেশন পরে। হ্যাঁ, 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টা। ফয়সাল কত লাগবে বলেন তো? 4-5 ঘন্টা লাগবে স্যার। 4-5 ঘন্টা। আর ইমতিয়াজ? 2-2.5 ঘন্টার মধ্যে। মাঝখানে 2-2.5 ঘন্টা, হাফ নেওয়া যাবে না? 2 ঘন্টার মধ্যেই সম্ভব। 2 ঘন্টার মধ্যে সম্ভব। রাশেদুজ্জামান কে কত? ওই 3 ঘন্টা। 3 ঘন্টা লাগবে। আচ্ছা, এক একজন এক এক রকম বললেন কেন? এখন আমি কোনটা ধরবো বলেন? এটা স্কিল এফিশিয়েন্টের উপর ডিপেন্ড করে। না না, এখন বলেন, আপনাদের কাছে আমি পরামর্শ চাইলাম, এস্টিমেশন করতে বসছি আপনাদেরকে নিয়ে। একজন বলছে 2 ঘন্টা, দুইজন বলছে 3 ঘন্টা, একজন বললো 4-5 ঘন্টা। তাহলে আমি কোনটা নেব নিয়ে এস্টিমেশন করবো বলেন? না, আমার তো স্যার কোনো আইডিয়া নাই, এমনিতে বললাম স্যার, আমি কাজ করি না, না। এই ধরেন যতটুকু আইডিয়া আছে ততটুকু তো বলছেন, যারা কাজ করে তারাও তো এরকম ভাবে ভ্যারি করে। আমার যে স্যার টেস্ট করতে লাগে 2 ঘন্টার মতো, টোটালি সবগুলো টেস্টকে যদি প্লে করি ভালোভাবে। আচ্ছা, এখন যদি আমি ইউএক্স ডিজাইনিং এর গল্পটা বলি তাহলে দেখি কেমন হয়। সেটা হচ্ছে প্রথমে ওয়ার ফ্রেমে স্ক্র্যাচ অ্যাপ দিয়ে অনেকে আঁকিয়ে ফেলে ফট করে, পেন্সিল স্কেচের মতো। কেউ ফিগমা দিয়ে করে প্রথমে, কেউ অ্যাডোবি XD দিয়ে করে, কেউ ফটোশপে করে। করার পরে সেটাকে তখন অ্যাপ্রুভাল নেয়, অ্যাপ্রুভাল নেওয়ার পরে তখন সে HTML CSS এর দিকে যায়।
আচ্ছা বলেন তো, এই যে কাজ করতে পারতে কয় ঘন্টা লাগবে? স্যার তো ডিজাইনটা ওই করতে 1 ঘন্টা লাগবে স্যার। অ্যাপ্রুভাল প্রসেসটা একটু লেন্দি, এমনিতে ডিজাইনটা করতে খুবই অল্প সময় লাগে। ফিগমা দিয়ে পেন্সিল দিয়ে করতে খুবই সময় লাগে না। কি বললেন? ফিগমা দিয়ে করতে হাফ অ্যান আওয়ার লাগতে পারে অথবা 1 আওয়ার হাইস্ট লাগবে স্যার, কিন্তু অ্যাপ্রুভাল প্রসেসটা তো এটা ডিপেন্ড করছে অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল করতে কত সময় লাগতে পারে? এটা দেখিয়ে যদি পছন্দ না হয় তাহলে আবার করতে হবে। তো দেখা যায় যে হয়তো একটা দিন ধরে নেয় তারা, হ্যাঁ 8 ম্যান আওয়ার ধরে নেয় একটা ডিজাইন করতে। আপনি একটা ডিজাইন এই 1-2 ঘন্টার মধ্যে করে দিলে সেই ডিজাইনের আসলে গুরুত্ব থাকবে না, কারণ ডিজাইনাররা মুড়ির মতো কাজ করে না। এটা তো অঙ্ক না, এটা ফ্যাক্টরির মধ্যে মেশিনে ঢোকা দিল আর বেরোলো এরকম বিষয় না। এখানে অনেক ইনসাইট থাকে, অনেক টেস্ট থাকে, হ্যাঁ অনেক চিন্তা ভাবনা থাকে, অনেক ক্রিয়েটিভ কাজ থাকে। এই জন্য এত শর্ট টাইমে আসলে এরা দেবে না। তো এনিওয়ে আমি আসলে একটা বোঝানোর চেষ্টা করলাম যে এক একজন এক এক রকম স্ট্যান্ডার্ডে কথা বলবে। আচ্ছা, আমরা দেখি যে এস্টিমেশন বেসড অন রেশিও, এই বিষয়টা কি আসলে? দিস ইজ আ ম্যাট্রিক্স বেসড টেকনিক। ম্যাট্রিক্স মানে নাম্বার, সংখ্যা। It's a matrix based technique. Figures are collected from previous projects. তার মানে হচ্ছে ম্যাট্রিক্স মানে হচ্ছে যেহেতু ডেটা আমি নাম্বার পাচ্ছি, তো আমি এস্টিমেশন করার আগে তো আর আমার কারেন্ট প্রজেক্টের কোনো ডাটা পাবো না। তাহলে প্রিভিয়াস কোনো প্রজেক্টের যদি আমার এক্সপেরিয়েন্স থাকে সেখান থেকে ম্যাট্রিক্স পাই within the organization, which makes it possible to derive a standard ratio for similar projects. এই প্রজেক্টের একটা স্ট্যান্ডার্ড রেশিও আমরা সেট করতে পারি। The ratios of an organization's own projects, for example, taken from historical data, are generally the best source to use in the estimation process. তাহলে আমাদের এই রেশিও বেসড এস্টিমেশন, এটা হচ্ছে এর আগের প্রজেক্টের ডেটাগুলো নিয়ে, ফ্যাক্টস এন্ড নাম্বারস গুলো নিয়ে আমরা এস্টিমেশন প্রসেসের মধ্যে ইউজ করব, সো দ্যাট এর আগের নলেজটা, আগের ডেটাটার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব রেশিও কতটুকু হবে। This standard ratio can be used to estimate the test effort for the new project. For example, এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখছে যে রেশিওটা কেমন হয় সাধারণত। If the previous project development to test, মানে ডেভেলপমেন্ট এন্ড টেস্টিং এর এফোর্টের রেশিও ছিল হচ্ছে 3:2, মানে ডেভেলপমেন্টের এফোর্ট ছিল 3 আর টেস্টিং এর এফোর্ট ছিল হচ্ছে 2 রেশিও। এর কোনটা আগের প্রজেক্ট। In the current project, the development effort is expected to be 600%. So the test effort can be estimated for 400%, as a 3:2. তার মানে কি দাঁড়াচ্ছে, আমরা যদি রেশিও বেসড এস্টিমেশন করি তাহলে প্রিভিয়াস যে প্রজেক্ট আছে সেখান থেকে আমরা যে রেশিওটা পাবো সেই রেশিও অনুসারে আমরা ভাগ করতে পারি। তবে তারপরে এই রেশিওটা প্রপোজ করার পরে বার্গেন হতে পারে যে আমরা ওই প্রজেক্টের থেকে এই প্রজেক্টটা সিমিলার প্রজেক্ট, তারপরেও আমরা হয়তো বলতে পারি যে দেখেন তখন সেইবার আমাদের টেস্টিং এর জন্য যে এফোর্ট ক্যালকুলেশন করা হয়েছিল সেটা খুবই টাইটলি ছিল, সেখানে আরেকটু বেশি বাজেট দেওয়া উচিত। তো সেক্ষেত্রে হয়তো কেউ 2 পয়েন্ট সামথিং বা এখানে
চেঞ্জ করতে পারে। এটা জাস্ট একটা ফর এক্সাম্পল, এমন না যে এরকমই হতে হবে। ঠিক আছে, তার মানে রেশিও বেস এস্টিমেশন খুব ভেরি সিম্পল, তাই না? বাট তার জন্য আগে অভিজ্ঞতা থাকা লাগে। ক্লিয়ার? জি স্যার। এবার আসছে এক্সট্রাপোলেশন। এক্সট্রাপোলেশন মানে কি? এক্সট্রাপোলেশনের আমরা যদি বলি, মিনিংটা হচ্ছে অনেকটা স্ট্যাটিস্টিক্যাল, যেটা হচ্ছে আমরা যে এস্টিমেশনটা করব, সে করার জন্য আমরা অ্যাজিউম করব যে এক্সিস্টিং যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ড অনুসারে এটা কন্টিনিউ করবে। হচ্ছে ইন দিস ম্যাট্রিক্স বেস টেকনিক, এটাও ম্যাট্রিক্স বেস, কারণ হচ্ছে ফ্যাক্টস, নাম্বারস, measures are made as early as possible in the current project. তাহলে এর আগেরটা ছিল কি? প্রিভিয়াস প্রজেক্ট, সিমিলার প্রজেক্ট। আর এখানে বলছে যেহেতু সিমিলার প্রজেক্ট আমাদের নাই, সো আমাদের এই প্রথম এই প্রজেক্টটা করছি, এরকম এই ধরনের প্রজেক্টের আগে করি নাই, তাহলে আমরা এক্সট্রাপোলেশন করতে পারি। কারণ প্রথম একটা স্প্রিন্ট আমরা একটা খসড়া এস্টিমেশন করলাম, করার পরে দেখলাম যে এটা কেমন, কতটুকু এফোর্ট আসলে পারফেক্ট হচ্ছে, কতটুকু হচ্ছে, কত পার্সেন্ট কারেক্ট হয়েছে। তাহলে নেক্সট সাইকেলে বা নেক্সট স্প্রিন্টে আমার প্রিভিয়াস স্প্রিন্টের ডাটাটা নিয়ে আমরা সেভাবে অ্যাডজাস্ট করি। এখানে বলছি ইন দ্য কারেন্ট প্রজেক্ট টু গেদার দ্য ডেটা, আমরা এই ম্যাট্রিক্স গুলা কারেক্ট করি। হ্যাভিং এনাফ অবজারভেশনস, দ্য এফোর্ট রিকোয়ার্ড for the remaining work can be approximated by extrapolating this data. এই ডাটাকে আমরা এক্সট্রাপোলেট করে সামনের দিকে এই ট্রেন্ডটা নিয়ে যাব, ইউজুয়ালি বাই অ্যাপ্লাইং এ ম্যাথমেটিক্যাল মডেল। তাহলে অনেকটা স্ট্যাটিস্টিক্যাল, যে আমরা জানি যে গ্রাফটা এভাবে যাচ্ছে, তাহলে আমার এর পরের অবস্থাটা এরকম হবে। প্রথম দিকে হয়তো 30% এরর ছিল, আমরা অ্যাডজাস্ট করে পরেরটাকে আমরা নিলাম, তাহলে আরেকটু পারফেক্ট হলো। এরকম করতে করতে একসময় পারফেক্ট হয়ে যাবে। দিস মেথড ইজ ভেরি সুইটেবল ইন আইটারেটিভ এসডিএলসি। আইটারেটিভ এসডিএলসি মানে কি? রৌনক, আইটারেটিভ এসডিএলসি? Agile, sir. Correct. For example, the team may extrapolate the test effort in the forthcoming iteration as the average effort from the last 3 iterations. যে গত 3 আইটারেশনের এভারেজটা নিয়ে আমরা এবার ক্যালকুলেট করি, কারণ 3টাতে একটু ডিফারেন্ট কারেকশন ছিল। তা আমরা এরপর আস্তে আস্তে দেখো ফাইন টিউনিং হচ্ছে। ওয়াইড ব্যান্ড ডেলফি মেথড। ওয়াইড ব্যান্ড ডেলফি মেথডটা আমরা লাইন বাই লাইন পড়বো না, আমরা একটি গল্পের মাধ্যমে করি। সেটা হচ্ছে এটার আরেকটা নাম হচ্ছে এক্সপার্ট বেসড টেকনিক। এটাকে বলা হয় এক্সপার্ট বেসড। এক্সপার্ট কারা? এই বিষয়ে যাদের এক্সপেরিয়েন্স আছে, যাদের এস্টিমেশন করার এক্সপেরিয়েন্স আছে, এর আগে অনেকবার এস্টিমেশন করেছে, বাট নট সিমিলার প্রজেক্ট হতে হবে এমন কোনো কথা নেই। সিমিলার প্রজেক্ট হলে তো আমরা ম্যাট্রিক্স বেঞ্চে চলে যেতে পারি, কিন্তু নতুন ধরনের প্রজেক্ট কিন্তু আমরা অভিজ্ঞ এস্টিমেটরকে দিয়ে আমরা এস্টিমেট করতে পারি। এই এস্টিমেশনটা
এক্সপার্ট লোকজন যেহেতু বসবে, আমরা বেছে বেছে সিনিয়র লেভেলের এক্সপার্ট লোকজনকে নিয়ে আমরা এস্টিমেশনের এই সেশনটা তৈরি করব। এই সেশনটাতে প্রথম এরকম হয় যে ওসব প্ল্যানিং পোকার কার্ড নাম শুনছেন কেউ? প্ল্যানিং পোকার কার্ড নাম শুনছেন? জি না? হ্যাঁ, শুনেছি স্যার, ভুলে গেছি। রেজা শুনছে? একটা প্লেইং কার্ডের মতো দেখতে, আমরা বসে বসে যেমন ওই যে কার্ড খেলে না, ন্যাশনাল ব্রিজ, ওরকম কার্ড থাকে, 5 সেট থাকে সাধারণত। এই 5 সেট কার্ডের মধ্যে প্রায় 10টা বা 13টা এরকম করে 5 সেটে থাকে। কোন একটা টাস্ক বোর্ডে যখন তোলা হয়, ফর এক্সাম্পল লগইন, এটা করতে কেমন এফোর্ট লাগে, তখন ওই কার্ডের যে পয়েন্ট আছে, নাম্বার আছে, এই নাম্বার গুলা রিপ্রেজেন্টস দ্য স্টোরি পয়েন্ট বলা হয়। আমরা একটা টাস্ক মানে একটা স্টোরি যখন নিই এজাইল এর কনসেপ্টে, সেই স্টোরিটাকে এস্টিমেশন করা লাগে। সেই এস্টিমেশনের সময় আমরা এক্সপার্ট লোকজন গোল হয়ে বসি, বসার পরে ওই স্টোরিটা যখন এক্সপ্লেইন করে আমাদের সামনে বিজনেস রিপ্রেজেন্টেটিভ এসে, তখন আমরা সেটার এস্টিমেশন করার জন্য আমরা খুব ভালোভাবে শুনি। শোনার পরে একসাথে যখন বলা হয় নাও, হ্যাঁ, কি বলে, ড্র ইওর কার্ড, তখন একসাথে রেডি 1 2 3 একসাথে কার্ড ফেলবে সবাই, যাতে একজন আরেকজনের কার্ড না দেখতে পায়। যেমন আপনাকে জিজ্ঞাসা করলাম, রেজা বলল 3 ঘন্টা, আপনি বলছেন 4-5 ঘন্টা, ইমতিয়াজ বলছে 2 ঘন্টা, এগুলো একজন শুনে বলেছেন। রেজা খালি না শুনে বলেছে, কিন্তু আপনারা দুজন শুনে বলেছেন। কিন্তু এখানে হবে একসাথে যেহেতু ফেলবেন, নিজের এস্টিমেশন নিজেই করতে হবে। এখন এই যে যেমন এক্সাম্পলটা নিই, ইমতিয়াজ বলেছে 2 ঘন্টা আর ফয়সাল বলেছে 5 ঘন্টা। এখন আমরা এই দুইজনকে একদম আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড, এই দুইজনকে এক্সপ্লেন করতে বলবো যে কেন আপনি 2 ঘন্টা বলেছেন, কিভাবে সম্ভব বুঝান। আর ফয়সালকে বলবো যে আপনার কেন 5 ঘন্টা লাগবে এক্সপ্লেন করেন। সবাই শুনবে এবং সবাই বুঝবে। বোঝার পরে সেকেন্ড রাউন্ড যখন আমরা এস্টিমেশনের জন্য আবার 1 2 3 বলার সাথে সাথে আপনারা সবাই মিলে কিন্তু মোটিভেটেড হয়েছেন না দুইজনের কথায়? হ্যাঁ, মোটিভেটেড হয়েছেন। হয়ে ইমতিয়াজ করছে কি, সে 3 ঘন্টায় চলে আসছে, কারণ ইমতিয়াজ হয়তো অতটা ব্রেকডাউন বুঝে নাই। ফয়সাল 4 ঘন্টায় চলে আসছে, রেজা তো আগে 3 ঘন্টায় ছিল। সবাই কিন্তু একটা পয়েন্টে আসে না। এরপরে আবার ফয়সালকে এক্সপ্লেন করতে বলবো যে ফয়সাল, কেন আপনি 4 ঘন্টা স্থির আছেন এবং আপনার কথা শুনে এরা পরিপূর্ণ আপনার এস্টিমেশনে রাজি হচ্ছে না। তখন কি করবেন? ধরে নিলাম সেকেন্ড রাউন্ডে বা থার্ড রাউন্ডে ফয়সাল 3 ঘন্টায় নেমে আসছে, অথবা ফয়সালের কথা শুনে কেউ কেউ 4 ঘন্টায় চলে গেছে। আরো যুক্তি শুনি, সবাই যদি একই পয়েন্টে এসে কনসেন্ট দেয়, তাহলে ওইটাই হবে আমাদের এস্টিমেশন পয়েন্ট, ওটাকে অ্যাকসেপ্ট করা হবে। কিন্তু 3 বার অথবা 5 রাউন্ড করার পরেও যদি এক না হয়, তাহলে আমরা ওখান থেকে একটা অ্যাভারেজ করতে পারি। ঠিক আছে? এই বিষয়টাকে বলা হয় ওয়াইড ব্যান্ড ডেলফিন।
যেটা অ্যাজাইলের ক্ষেত্রে প্ল্যানিং পোকার কার্ড ইউজ করে এই কাজটা করা হয়। আমরা যদি কি হলো, আমরা যদি প্ল্যানিং পোকার উপর দিয়ে সার্চ দিই এবং ইমেজ দিই, তাহলে দেখা যাবে যে এরকম। এখানে কার্ডের যে চেহারাগুলা আমরা যদি দেখি 1 2 3 5 8 13 21, হ্যাঁ, অনেক সময় এরকমও থাকে যে হোয়াট সাইন এন্ড কফি কাপ। এর মানে হচ্ছে এখানে সাধারণত নাম্বার গুলো চুজ করা হয় ফিবোনাকি নাম্বার, এবং হোয়াট সাইন মানে হচ্ছে সে বুঝে নাই এখনো যে এস্টিমেশনটা করবে, আর এটা বলছে যে আই নিড সাম টাইম, মোর টাইম। সো এভাবেও করা হয় প্ল্যানিং পোকার কার্ডে। তো সাধারণত এরকম কার্ড গুলা থাকে। এ দেখছেন তো না, কি বলে আমাদের রেজা, প্ল্যানিং পোকার কার্ড দেখছেন? না স্যার, আমি এমনিতে স্টাডি করার সময় দেখছি আর কি, মানে মানে হাত দিয়ে নাড়েন নাই? আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে যখন পড়াশোনা করছিলাম তখন এটা পাইছি। আচ্ছা, মানে তার মানে হচ্ছে আপনাদের অর্গানাইজেশন প্র্যাকটিস নাই, তাই তো? তাহলে হোয়াইট হোয়াইট ডেল কি বোঝা গেল? ইথিনা, ইথিনা তো চুপ করে থাকি, ইথিনা পালাইছে, এই কি বলার সাথে সাথে করে গেল। রাশেদুজ্জামান, কোনো প্রশ্ন নাই? রৌনক, জি স্যার, বুঝছি স্যার। বোঝা গেছে। নাও 3-point estimation, এটা হচ্ছে একটা এক্সপার্ট বেস টেকনিক, কারণ এখানে আমাদের প্রিভিয়াস কোনো ডেটা নাই। প্রিভিয়াস ডেটা মানে হচ্ছে ম্যাট্রিক্স বেস এস্টিমেশন, কারণ প্রিভিয়াস ডেটা মানে হচ্ছে ম্যাট্রিক্স, আর 3-point estimation হচ্ছে expert based technique. So 3-point estimations are made by experts, but এখানে মডেল আছে। The most optimistic estimation কে A বলা হয়, most optimistic estimation, most likely estimation হচ্ছে M, most pessimistic estimation কে B ধরা হয়েছে। So তিনটা আমাদের ভেরিয়েবল, একটা হচ্ছে অপটিমিস্টিক, আর একটা হচ্ছে প্যাসিমিস্টিক, আর একটা মোস্ট লাইকলি। এর মানে কি? মানে হচ্ছে আমাদের এই যে কথার মধ্যে যে এস্টিমেশনটা আমরা করলাম, এর ভিতরে খুবই অপটিমিস্টিক ছিল হচ্ছে আমাদের ইমতিয়াজ, মাত্র 2 ঘন্টায় করে দেবে, আর প্যাসিমিস্টিক ছিল হচ্ছে আমাদের ফয়সাল, 4-5 ঘন্টা সময় লাগবে বলছিল, আর রেজা ছিল খুবই লাইকলি এস্টিমেশন করেছে, এবং লাইকলিতে বেশিরভাগ এস্টিমেশন আসে। যেমন 3 ঘন্টা কিন্তু রেজাও বলেছে, আবার রওনকও বলেছিল, তাই না? তাহলে বেশি সংখ্যক হচ্ছে লাইকলিতে যায়। কি বোঝা গেছে? জি স্যার। অপটিমিস্টিকও কম সংখ্যা থাকে, কম জন বলে, প্যাসিমিস্টিকও কম হয়, আর মাঝামাঝি অ্যাভারেজ হচ্ছে বেশিরভাগই এদিকে যায়।
ইথিনা কোন দিকে যাবে? ইথিনা তো প্রশ্ন করলেই পালিয়ে যাচ্ছে ক্লাস থেকে। The final estimation E is their weighted arithmetic mean বলা হয়। E is the most popular version of techniques. The estimation is calculated by equal to A plus 4M plus B divided by 6 whole divided by 6. কেন 6 হলো? ইশতিয়াক আহমেদ, ইশতিয়াক অনেকদিন পরে আসলে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। আমি একটু বাইরে স্যার, এই জন্য একটু বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ইশতিয়াক কি পরীক্ষা দেবেন তো নাকি? জি স্যার, পরীক্ষা দিতে চাচ্ছিলাম স্যার, আজকে এটা নিয়ে কথা বলতে চাইছিলাম স্যার। আমার ফ্লাইট আছে স্যার 15 তারিখে, তো পরীক্ষাটা কি 8 তারিখে হচ্ছে স্যার? কোথায় যাচ্ছেন? স্যার আমার স্যার অস্ট্রেলিয়াতে স্যার, স্টাডি পারপাসে স্যার। আমার মার্চ মানে ফেব্রুয়ারি লাস্ট উইক থেকে ক্লাস শুরু স্যার, বলেছিলাম স্যার আপনাকে আগে। আচ্ছা আচ্ছা, তো তাহলে পরীক্ষা দেবেন কি অস্ট্রেলিয়ায় বসে? না না স্যার, 8 তারিখে মানে আমি স্যার যাচ্ছি হচ্ছে ফেব্রুয়ারি 15 তারিখে স্যার। ও ফেব্রুয়ারি 15। জি স্যার। দেখি আপনার যাওয়ার আগে পরীক্ষার ডেট ফেলতে পারি কিনা। ইনশাল্লাহ স্যার, নাহলে স্যার আমার জন্য একটু হয়ে যায় আর কি। কস্টিং বেশি পড়ে যাবে আপনার। জি স্যার। অস্ট্রেলিয়া থেকে পরীক্ষা দিলে বেশি টাকা লাগে, বাংলাদেশে বসে পরীক্ষা দিলে কম টাকা লাগে। আচ্ছা, আমরা 3 পয়েন্ট এস্টিমেশন নিয়ে কথা বলছিলাম। সেখানে 3টা ভেরিয়েবল আমরা পেয়েছি। একটা হচ্ছে অপটিমিস্টিক এস্টিমেশন, যেটাকে এ, আর পেসিমিস্টিক এস্টিমেশন যেটাকে বি ধরা হয়েছে, আর মোস্ট লাইকলি হচ্ছে এম ধরা হয়েছে। ফর্মুলা হচ্ছে a প্লাস 4m প্লাস b হোল টু দি পাওয়ার 6 হোল ডিভাইড বাই 6। কেন 6 হলো? স্যার এর আগে যেটা 3:2 এটা রেশিও দেখেছিলেন না, ওইটার জন্য? না, এখানে হচ্ছে দেখেন মোস্ট লাইকলিতে 4 হলো কেন। এটা অবজারভেশন থেকে বা এক্সপেরিয়েন্স থেকে দেখা গেছে যে সাধারণত 6 জন যদি থাকে, একজন অপটিমিস্টিক বলে, একজন প্যাসিমিস্টিক বলে, আর 4 জন মোটামুটি লাইকলি থাকে মোস্ট লাইকলিতে। তাহলে মোট 6 জন, এখানে এর আগে 1 আছে, 1 ইন্টু এ প্লাস 4 ইন্টু এম প্লাস 1 ইন্টু বি, তাহলে 6টা না মোট? জি জি। তাহলে 6 দিয়ে ভাগ। তাহলে ফর্মুলাটা মনে রাখার জন্য সুবিধা না, যে ইকুয়াল টু এ প্লাস 4m প্লাস বি ডিভাইড বাই 6। এস্টিমেশনের উপরে কিন্তু 2টা কোশ্চেন চলে আসছে, তার মধ্যে এটা থাকে। ওকে, স্যার ওই 6টা কেন বলছিলেন স্যার? ওই যে এর মানে সহগ গুলা আমরা যদি এই ভেরিয়েবলের আগে কি আছে, 1 আছে না, 1 ইন্টু এ, এম এর আগে এম এর হচ্ছে 4 আছে, আর বি এর আগে 1 আছে, 1 ইন্টু বি। তাহলে 1a 4m আর 1b, মোট 6টা আছে। ঠিক আছে? বুঝতে পারছি স্যার। The advantage of this technique is that it allows the expert to calculate the measurement error. Measurement error যেটাকে SD বলা হয়, মানে ডেভিয়েশন, সেটা হচ্ছে b minus a by 6, এতটুকু এরর হতে পারে ম্যাক্স। তাহলে এররটা কত হতে পারে? b এর ভ্যালু যদি আমরা, এর ভ্যালু যদি 6 বলি, এম এর ভ্যালু যদি 9 বলি, আর বি এর ভ্যালু যদি 18 বলি, তাহলে ফাইনাল এস্টিমেশন হবে ফর্মুলাতে বসানে 10 প্লাস মাইনাস 2, তার মানে হচ্ছে 8 থেকে 12 এরকমের মধ্যে থাকে।
হ্যাঁ, তো এত পার্সন আওয়ার হবে। এই যে কেন এটা হলো, আমরা আমরা 18 যদি বসাই এসডি ফর্মুলাতে, 18 মাইনাস 6 কত হয়? 12। 12 ডিভাইড বাই 6 তাহলে হলো 2। তাহলে আমাদের ওই উপরের এস্টিমেশনে কত ছিল? এস্টিমেশন ছিল 6 প্লাস 9 ইন্টু 4, 36, 36 আছে 42, 42 এর সাথে 18 যোগ করলে 60 হয়, 60 কে 6 দিয়ে ভাগ করলে 10 হয়। তাহলে 10 নর্মালি হতো আমাদের, কিন্তু এরর থাকে সাধারণত বি মাইনাস এ ডিভাইড বাই 6, তাহলে এর ভ্যালু হচ্ছে 2, এই জন্য 10 প্লাস মাইনাস 2 হয়েছে। তাহলে এরর যদি আমরা এস্টিমেশন করি 10 বলি, এক্স্যাক্টলি হবে না, এর থেকে 2 বাদ অথবা যোগ করে নিতে হবে। ঠিক আছে, এরকম একটা অঙ্ক থাকলে পারবেন তো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে হ্যাঁ? এসডি তে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এসডি এর ফুল ফর্মটা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? মনে হয় ডেভিয়েশনই বলা হয়, এরর মানে ডেভিয়েশন। ক্লিয়ার সবার? জি স্যার, জি স্যার। আপনি যেভাবে পড়ান সুন্দর করে পড়ান, কিন্তু কোশ্চেন স্যার আরেক ভাবে দিলে তো আমরা বুঝি না, মানে মনে হচ্ছে কোশ্চেনও সুন্দরভাবে এক্সপ্লেন করা যায়। প্রথম যখন আসে তো তখন আপনাদের কাছে এরকম মনে হয়, সেকেন্ড এক্সামের সময় একটু সহজ হবে। হ্যাঁ, তো এরকম একবারে মুখস্থ করে তো আর পরীক্ষা হয় না। এই আইসিকিউর কোয়েশ্চেন গুলা হচ্ছে একটু ট্রিকি হবে, এটাই স্বাভাবিক। যদি সবাই সহজেই পাস করে দিল তাহলে সার্টিফিকেটের মূল্য থাকতো না। স্যার ফাইনাল এস্টিমেশনের রেজাল্টটা কি সবসময় প্লাস মাইনাসই হবে? এই প্লাস মাইনাস 2টা হচ্ছে এসডি থেকে আসছে। হ্যাঁ, আমরা এখানে কোনো আঁকাবুকি করে দেয় না। মানে বিষয়টা হচ্ছে এখান থেকে যদি আমি এই যে এই ভ্যালু গুলা, এই মানগুলা বসাই দিয়ে, এ হচ্ছে 6 এখানে বসালাম, এম হচ্ছে এই যে এম এর জায়গায় বসালাম, তার মানে 4 9 36 আর 6 42, আর এই 18 হচ্ছে বি, তার মানে 60 হলো। তো 60 কে 6 দিয়ে ভাগ করলে 10 হয়, এতটুকু তো আমরা বুঝছি না। জি স্যার। এইটা হচ্ছে নর্মাল ক্যালকুলেশন, কিন্তু আমরা দেখতে পাই যে সাধারণত এস্টিমেশন করতে গেলে আমাদের এক্সাক্ট এস্টিমেশন তো হয় না। তাহলে এক্সাক্ট এস্টিমেশন তো হয় না যেহেতু, কারণ আমরা মেজারমেন্ট করতে গিয়ে ভুল করে অনেক সময়। কারণ হচ্ছে যে আমরা এম এর ভ্যালু 9 দিয়েছি কেন, এর তো কারণ থাকবে, তাই না? অপটিমিস্টিক আমরা তো জানি না, একজন হয়তো বললো যে 18 ম্যান আওয়ার লাগবে, 4 জন বললো 9 ম্যান আওয়ার লাগবে, একজন বলছে 6 ম্যান আওয়ার লাগবে। তো এর ভিতরেও তো ছোটখাটো এরর থাকতে পারে। এই জন্য সেই এররের যে ফর্মুলা সেটা হচ্ছে বি মাইনাস এ বাই 6। তাহলে বি এর ভ্যালু হচ্ছে 18 আর এ হচ্ছে 6, তার মানে 12। হ্যাঁ, 18 থেকে 6 বাদ দিলে 12 থাকে, 12কে 2 দিয়ে ভাগ করলে, সরি 6 দিয়ে ভাগ করলে 2 থাকে। তাহলে 2 হচ্ছে আমাদের এসডি, এই জন্য 10-এর সাথে প্লাস মাইনাস 2 হয়েছে। এত আওয়ার লাগবে, পার্সন আওয়ার। ক্লিয়ার? জি স্যার। স্যার আমাদের যে অপশন গুলোতে কি মানে এটা কি হবে প্লাস মাইনাস দিয়ে আসবে নাকি স্যার প্লাস মাইনাস করে দিব, ওটা আমাদের যেটা কাছাকাছি হবে ওটা দিতে হবে? আচ্ছা, প্রশ্ন কবে কে কি করবে সেটার উপর ভরসা না করে আমরা জিনিসটা যদি বুঝে রাখি, তাহলে যে কোনো প্রশ্ন করলে আমি তো বেঁধে রাখতে পারবো না ওদের। আমি কি মুখস্থ বলতে পারবো যে এই কোশ্চেন ছাড়া অন্য কোনো কোশ্চেন হবে না? ওই যে আমরা ছোটবেলা থেকে এই প্রশ্নমালা বা কোশ্চেন ব্যাংক পড়ে পড়ে অভ্যস্ত না, এই জন্য আমাদের মাথায় খালি কিছু কন্টেন্ট থাকলে প্রশ্নটা চলে আসে, কি ধরনের প্রশ্ন আসবে, প্রশ্ন কি হবে সেটা আমি আগে থেকে জানবো কি করে? আচ্ছা বলেন তো, ইন্টারভিউ বোর্ডে কি কোশ্চেন করবে এটা কি কেউ জানে? না স্যার।
এটার প্রিপারেশন কি হবে তাহলে? বেসিক গুলো পড়া স্যার, ওই রিলেটেড। পড়া থাকতে হবে আপনার। তাহলে কি কোয়েশ্চেন হবে আমি জানি না তো। নাও তাহলে এস্টিমেশন আমাদের শেষ। এখন আসি আমরা টেস্ট কেস প্রায়োরিটাইজেশন। কোন সময় ব্রেক দিতে হবে বলেন, নাকি ব্রেক না দিলেও চলবে, টেনে যাবো পুরা? স্যার 9টার দিকে ব্রেক দিন। আচ্ছা, মনে করে দিয়েন, আমি বারবার ঘড়ির দিকে তাকবো না। Once the test cases and the test procedure is specified and assembled into test suit. Test suit কি? আমরা চ্যাপ্টার 4 এ পড়ছিলাম না টেস্ট সুট। গ্রুপ অফ টেস্ট কেস। Group of test case run one after another, chain reaction এর মতো। টেস্ট সুট বলা। তো টেস্ট সুট গুলা বলছে যে যখন আমরা অ্যাসেম্বল করে একটা টেস্ট সুটের মধ্যে নিয়ে আসি, দিস টেস্ট suit can be arranged in the test execution schedule. তারপর কোনটা হবে? That defines the order in which they are to be run. তাই না? আমাকে যদি 100টা টেস্ট কেস দিয়ে একটা সুট বানাতে বলে, তাহলে কোনটা আগে কোনটা পরে আমাকে প্রায়োরিটি সেট করতে হবে না? When priorities in test cases, different factors can be taken into account. So আমরা স্ট্রেট ফরওয়ার্ড করে বলতে পারি না যে এটা আগে এটা পরে। হতে পারে একটার সাথে আরেকটা যদি ডিপেন্ডেন্সি থাকে, তাহলে প্রায়োরিটি ইজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি ইজ দ্য ডিপেন্ডেন্সি। মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট কেসের আগে লেস ইম্পর্টেন্ট টেস্ট কেস যদি ডিপেন্ডেন্সির মধ্যে চলে আসে, তাহলে মোস্ট ইম্পর্টেন্টের আগে লেস ইম্পর্টেন্ট আমাকে আগে করতে, তাই না? ফর এক্সাম্পল, আমি একটা সিঙ্গেল লেন রাস্তায় গাড়ি চালাচ্ছি, যেখানে ওভারটেক করার কোনো স্কোপই নেই। প্রধানমন্ত্রী আমার পিছনে পড়ে গেছে, এখন কি আমাকে ওভারটেক যেহেতু করতে পারবে না, প্রায়োরিটি ওনার হাইয়েস্ট প্রায়োরিটি, আমি তো লোয়েস্ট প্রায়োরিটি, আমাকে না পাস করে দিয়ে উনি যেতে পারবে? স্যার আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে রাস্তা থেকে। ফেলবে না। আমি একবার খুলনায় যাচ্ছিলাম, তো দেখি রাস্তা ফাঁকা, কোনো গাড়ি নাই, আমি একা, চারিদিকে পুলিশ দাঁড়ায় আছে। তো খবর পেলাম যে প্রাইম মিনিস্টার আসবে, তার জন্য রাস্তা খালি করা হয়েছে। আমি মনে হয় লাস্ট গাড়ি আমাকে ঢুকতে দিয়েছে। এরপর থেকে এর আগে কোনো গাড়ি ছিল না, আর আমি মনে করেন যে আমাকে থামতেও দেবে না, তাড়াতাড়ি যাও। তো ওই দিন কোনো স্পিড লিমিট ছিল না, পদ্মা সেতু পার হয়ে যে টান দিচ্ছি আমি, কোনো স্পিড লিমিট নাই। সাতক্ষীরায় গেছিলাম ঢাকা থেকে 4.5 ঘন্টায়, খুলনা হয়ে। ওকে, নাও আমরা এবার দেখি যে কত ধরনের প্রায়োরিটাইজেশন হতে পারে। The most commonly used test case prioritization strategies are as follows. The risk-based prioritization. That is a very common. আমরা all the test cases এর ভিতরে যেগুলা হাই রিস্ক, the level of risk যেখানে হাই, সেগুলাকে আমরা আগে করি। কারণ কি আগে করার মূল কারণ হচ্ছে, যদি কোনো কারণে টেস্ট অ্যাভয়েড করতে হয়, প্রজেক্টের টাইমলাইন শেষ হয়ে যায়, তাহলে মোস্ট ক্রিটিক্যাল বিষয়গুলো যেন, মোস্ট হাই রিস্ক আইটেম গুলো যেন আমার টেস্ট কমপ্লিট হয়ে যায়।
তাই না? এবার এটা খাওয়ার ব্যাপারে এক্সাম্পল। ধরেন আমরা সাধারণত খাওয়ার সময় সব থেকে ভালো ভালো খাবার গুলো শেষে খাই না? জি জি, স্যার, স্যার। আগে খাই স্যার, হ্যাঁ, আগে খাই স্যার। মানে খারাপ খাবার গুলো পরে খান। খারাপ খাবার খাই না তো, ভালো খাবারই খাই স্যার। আরে মনে করেন যে আপনাকে সিরিজ অফ খাবার দিয়েছে, হ্যাঁ, কোনটা আগে সব খাবেন? কি খাওয়া যাবে স্যার? খাওয়া যাবে না তো সব। মানে আপনি নর্মাল খাবার দিয়ে শুরু করি আর কি। 3টা খাবার আছে, হ্যাঁ, ডাল, ভাত আর সরি, ডাল অনেকে আবার কোন এলাকায় আবার পরে খায়। ধরেন সবজি আর হচ্ছে গোস্ত আর কি দেবো, এই দুটাই ধরেন, এর ভিতরে বলেন কোনটা আগে খাবেন? এই ক্ষেত্রে তো স্যার আগে সবজি খাবো স্যার। হ্যাঁ, বিশাল পাওয়ার কারণ হচ্ছে আপনি শেষে ভালো খাবারটার টেস্ট মুখে রাখতে চাচ্ছেন। জি, স্যার। আমি আবার স্যার ওই ডাল হইলে ডালের সাথে মিক্সড করে খাই স্যার। আচ্ছা বললো তাহলে আপনি ফাইসাল ভাই, আপনাকে যদি 3টা আম দেওয়া হয়, একটা হচ্ছে কাঁচা, একটা আধা পাকা, একটা পাকা, আপনি কোনটাকে হ্যাঁ, দারুণ কোশ্চেন। পাকাটাই তো খাবো আমি, আর বাকিগুলি আগে খাবো না। খাবেন, শেষে কাঁচাটা খাবেন, তাই তো? না, কাঁচা খাবো না স্যার, কাঁচা খাবো না। না, 3টা খেতে না হবে, না, খাইতে হবে। এত 3টাই খেতে হবে। আচ্ছা আমি বাদাম, আচ্ছা বলেন এবার বাদাম খাবেন, বাদাম খেতে বলছেন একলা একলা, বলেন ভালোগুলো আগে খাবেন না পরে খাবেন? ভালোগুলো ফেলে দেবো স্যার, খাবো না। খারাপগুলি ফেলে দেবো স্যার। আপনার বাড়ি নোয়াখালী নাকি? না, গাজীপুর স্যার। ফয়সাল ভাই, আমি স্যার সব আইটেম খাই না তো স্যার। আমার সামনে সালাদের কোনো যত সুযোগ নাই, আপনার খাওয়া লাগবে মাছ। খাওয়া লাগবে। কি করবেন? খায় কি পেট, না খায় পেট খারাপ করবো নাকি? আচ্ছা খুব ভালো ভালো খাবার, মনে করেন যে মুরগি আছে, গরু আছে, খাসি আছে, কোনটা আগে খাবেন? শেষে খাবেন কোনটা? স্যার আমি স্যার খাসিটা খুব পছন্দ করি, তো খাসিটাই আগে খাবো স্যার। পরে মুরগি খাবো, 2-1 পিস গরু খেলে খাবো, না খেলে নাই। কোলেস্টেরল আছে, ব্লাড প্রেশার আছে। না, আপনি গরু নাও খাসি খাইতে খেয়ে পারি স্যার। পরে আর মুরগি খাইতে ইচ্ছা করবে না। এই দেখবো কেমন হয়েছে রান্না আর কি, কিন্তু খাসিটা হিউজ পরিমাণে খাবো, মুরগি জাস্ট চেখে দেখবো আর কি কেমন হয়েছে। আর শেষে বিফ খাবেন, নাও খাইতে পারি। শেষে খাবেন, তাই তো মুরগিটা? আচ্ছা, আমরা এবার আসি রিস্ক বেসড প্রায়োরিটাইজেশন। যদি কোনো কারণে হঠাৎ করে আমার খাবার বন্ধ করে দেওয়া হয়, এরকম সিচুয়েশনে পড়ছেন, ধরেন আপনাকে খাবার দেওয়া হয়েছে 3 ঘন্টা খাওয়ার জন্য, হঠাৎ করে সাইরেন বেজে উঠছে যে বিল্ডিং আগুন ধরে গেছে, করবেন? কিন্তু খাবার রেখেই পালাবো স্যার। খাওয়ার একটু পালাবে। তো তার মানে হচ্ছে ফয়সাল জিতে যাবে কিন্তু, কারণ ফয়সাল ভালো ভালো খাবার গুলো আগে খাবে। আর যারা চিন্তা করছে যে আমরা নর্মাল অ্যাপিটাইজার দিয়ে শুরু করি, পরে মেইন কোর্স, তাই না, তারা ধরা। স্যার আমি স্যার বুফে গেলেও স্যার সব আইটেম খাই না তো, মানে 4-5টা আইটেম খাই স্যার। আচ্ছা আপনারা জোর করে খাওয়া, বুঝতে পেরেছেন, খেতেই হবে। হ্যাঁ, তো এরকম একটা সুন্দর একটা গল্প আছে, ঠাকুর পূজার সময় তো অনেক খাবার পায়, তাই না? জি স্যার। ঠাকুর প্রসাদ, হ্যাঁ, মিষ্টি, অনেক খাবার দাবার থাকে। তো সে আচ্ছা মতো খাইছে, খাওয়ার অসুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি সবাই ডাক্তার ডেকে নিয়ে আসছে। ডাক্তার এসেই ব্যাপারটা বুঝে ফেলেছে, বুঝে ফেলে বলছে যে ঠাকুর মশাই আপনি একটু বাথরুমে গিয়ে গলায় আঙ্গুল দেন। আর ঠাকুর করছে কি, ডাক্তারের পা জড়ায় ধরছে যে আপনি অন্য ওষুধ দেন, কিন্তু আমাকে এই কাজটা বমি করতে বলেন না। কারণ কি বলে, ভালো ভালো খাবার গুলা লাস্টে খাইছি তো, ওইটাই উঠে যাবে। বুঝতে পারছি, ভালো ভালো খাবার গুলা শেষে খাইছে, এই জন্য সে গলায় আঙ্গুল দেবে না। তো যাই হোক, রিস্ক বেসড প্রায়োরিটাইজেশন হচ্ছে ওরকম যে আমাদের হাই রিস্ক গুলো আমরা আগে শেষ করবো, সো দ্যাট এনি টাইম যদি আমার টেস্ট অ্যাবর্শন করা লাগে বা যে কোনো কারণেই হোক টেস্ট যদি বন্ধ করতে হয়, তাহলে যেন হাই রিস্ক গুলো আগেই কমপ্লিট হয়ে যায়, মিটিগেট হয়ে যায়, যেন না থাকে। কাভারেজ বেসড প্রায়োরিটাইজেশন হচ্ছে whether
order of the test execution based on the coverage. যদি আমার এরকম থাকে যে আমি আগে টেস্ট কভারেজ করব, মানে টেস্ট কেস কভারেজ, যত টেস্ট কেস আছে আমরা এক্সিকিউট করব, অথবা এমন হতে পারে যে আমার যে সমস্ত ফিচার গুলো আগে দরকার সেইগুলো আমরা আগে টেস্ট করব। ডিপেন্ড করে আসলে কোন কভারেজটা করবে। The test cases assuming the highest coverage are executed first. সব থেকে বেশি ইউজেবল কভারেজ যেটা, সেটাকে আমরা আগে টেস্ট করি। ফর এক্সাম্পল, যেগুলো ট্রানজাকশন স্ক্রিন গুলা, ধরেন একটা আইটেম এন্ট্রি হয় আর একটা আইটেম সেল হয়, কোনটা বেশি ব্যবহার হবে? ইউজেস ফ্রিকোয়েন্সি কোনটা বেশি হবে, সেল নাকি আইটেম এন্ট্রি? সেল যেটা। সেল। তাহলে সেলের কভারেজটা অনেক বেশি থাকবে আমাদের, যাতে করে ওগুলো আগে বেশি করে টেস্ট করা হয়। This test assuming the highest coverage is executed first. Is subsequent test cases is the one that achieves the highest additional coverage. Then requirements based prioritization. কোন রিকোয়ারমেন্টস আগে করব, কোনটা পরে করব, এটা বেসড অন ডেলিভারেবলস। যে ডেলিভারি গুলা আমাকে যে ফিচার গুলো আমাকে আগে ডেলিভারি দিতে হবে সেগুলো আমরা আগে করব। তখন সাধারণত এই রিকোয়ারমেন্টস গুলো প্রায়োরিটাইজেশন করা হচ্ছে স্টেক হোল্ডার, যে বলে যে আমার এই ফিচারটা আগে দেবে, কারণ ওটার বিজনেস ভ্যালু তাদের কাছে বেশি, অতএব ওইটা আমরা আগে নিয়ে যাবো। Ideally, the test cases would be ordered to run based on their priority levels, using, for example, one above mentioned prioritization strategies. মানে এর আগে আমরা যেগুলো দেখলাম। However, this practice may not work if the test case for the features being tested have dependencies, যেটা আমি শুরুতেই বলে দিচ্ছি। The dependency is the highest priority. যারা টেস্ট অটোমেশন কোর্স করেছেন তারা এই জিনিসটা ইমপ্লিমেন্টেশন দেখছে, যে টেস্ট কেস গুলা দিয়ে যখন আমরা টেস্ট স্যুট বানাই কোনটা আগে হবে কোনটা পরে হবে, দ্যাট ক্যান বি ডিফাইন্ড ইন ইয়োর টেস্ট প্রসিডিউর। যে আমরা কোড লিখবো, যে স্ক্রিপ্ট লিখবো, সেই স্ক্রিপ্টের মধ্যে বলে দেওয়া থাকে যে কোনটা আগে হওয়া উচিত কোনটা পরে হওয়া উচিত। একটা ইনপুট একটা আপনার কথা বোঝা যাচ্ছে না। বুঝেছেন স্যার, একটা ইনপুট আর একটা আউটপুট হিসেবে যেটা আমরা ইউজ করে, যেমন আমাকে পিও করতে আমাকে আগে পিআর করতে হবে, পারচেজ রিকুইজিশন আমাকে ক্লিয়ার হয়ে আসতে হবে। সো একটার সাথে একটা চেইন আর কি, সেটা ডিপেন্ডেন্সি। স্যার এটা হচ্ছে ডিপেন্ডেন্সি। ডিপেন্ডেন্সি ইজ হাইয়েস্ট প্রায়োরিটি, তো বলে দিচ্ছি। বাট এছাড়াও হচ্ছে আমরা প্রায়োরিটি করি যে কোনটার পর কোনটা হওয়া উচিত, যেটা আমরা স্ট্র্যাটেজির উপর ভিত্তি করি। The order of execution also taken into account the availability of the resources. অনেক সময় আমার কাছে প্রায়োরিটি হাই কিন্তু এখনো এন্ট্রি ক্রাইটেরিয়া ফুলফিল হয় না, তো করবোটা কি? তাহলে কেয়ার করতে পারবো আমরা? পারবো না। For example, the required test tools, test environments, or people that may only be available for the specific time window. অতএব আমার আগে পরে করার কোনো সুযোগ নাই, ওই সময়ই করতে হবে, কারণ ওই সময় আমি রিসোর্সটা পাবো। তার মধ্যে রিসোর্স আবার টাইম উইন্ডোতে আসবে, হ্যাঁ আসতে পারে। কারণ আপনাদের অর্গানাইজেশনে একটা সুপার কম্পিউটার আছে, সেটা তার সবসময় আপনি আপনার জন্য বসে থাকবে না, বিভিন্ন প্রজেক্টে কাজে লাগে, তখন আপনাকে শিডিউল বুকিং দিতে হবে, সেই সময় আপনি ইউজ করবেন। There is a model showing that different tests may have different granularity.
আমরা অন্য টপিকে চলে আসলাম, মিলতেছে না, সেটা হচ্ছে টেস্ট পিরামিড। আমরা এই সমস্ত গল্প না পড়ে এই পিরামিড নিয়ে আলোচনা করি, তাহলে হয়ে যাবে। টেস্টের পিরামিড বলে, পিরামিড আকৃতির, এই জন্য এটার নাম দিচ্ছে টেস্ট পিরামিড। বাট এই পিরামিডের একটা হরিজন্টাল সেপারেশন আছে, দ্যাট ইজ দ্য ড্যাশ লাইন। ড্যাশ লাইনের উপরে ব্ল্যাক বক্স টেস্টিং আর নিচে হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং। এই ড্যাশ লাইন বরাবর আছে ইন্টিগ্রেশন টেস্টিং, তার মানে ইন্টিগ্রেশনটা হোয়াইট বক্স ব্ল্যাক বক্স বোথ হইতে পারে। কম্পোনেন্ট টেস্ট বা ইউনিট টেস্ট সাধারণত কোড বেস নিয়ে কাজ, এই জন্য এটা হোয়াইট বক্সের মধ্যে পড়ে। আর এন্ড টু এন্ড টেস্ট, যেটা ইউজার্স পয়েন্ট অফ ভিউ থেকে বা সারফেস টেস্টিং বলা হয়, সেটা সাধারণত সবই ব্ল্যাক বক্স। এই টোটাল জিনিসটাকে বলা হয় টেস্ট পিরামিড। ঠিক আছে? স্যার এটা এই শেপ হলো কেন স্যার, পিরামিড শেপ হলো কেন? পিরামিড হওয়ার কারণ হচ্ছে এই নিচের দিকে এই কম্পোনেন্ট টেস্টিং সবসময় বেশি হয়, যেখানে ডেভেলপাররা টেস্টাররা সবাই টেস্ট করে, কারণ প্রত্যেকটা কম্পোনেন্ট টেস্ট না করলে ইন্টিগ্রেশন করতে যাবো কেন? সবগুলা টেস্ট ভালো মতো করতে হয় নিচে, তারপরে বেশি সংখ্যক টেস্ট কেস হচ্ছে নিচেই থাকে। হ্যাঁ, এরপরে ইন্টিগ্রেশন টেস্ট, তারপরে এন্ড টু এন্ড টেস্ট আসলে ইউজার্স পয়েন্ট অফ থেকে, যেখানে অ্যাকসেপ্টেন্স টেস্ট এবং সিস্টেম টেস্ট গুলা বেশি হয়। বাট সেগুলা সাধারণত সংখ্যায় কম হয়। আবার উপরের দিকে যত আমরা উঠবো তত কম টেকনিক্যাল লোক দিয়ে সম্ভব, আর যত নিচের দিকে নামবো তত প্রোগ্রামিং স্কিল থাকা লাগে। ঠিক আছে? টেস্ট কোয়ার্ডিনেটস, এটাও গল্পটা আমরা এইভাবে দেখি। চারটা কোয়ার্ডিনেট আছে, কোয়ার্ডিনেট সাধারণত চারটাই হয়। এইখান থেকে আমরা এটা যে Q1 Q2 Q3 Q4 চারটা কোয়ার্ডিনেট। Q1 এর এই অংশটুকু হচ্ছে ডেভেলপমেন্ট গাইড আর টেকনোলজি ফেসিং বেশি, এই জন্য TF এন্ড জিডি হচ্ছে ডেভেলপমেন্ট গাইড ডেভেলপমেন্ট। এই কাজ কি? এই জায়গাটা সাধারণত টেকনোলজি ফেসিং মানে হচ্ছে টেকনিক্যাল কাজ বেশি এবং ডেভেলপমেন্টেরও কাজটা এখানে বেশি থাকে, বলতে ডেভেলপারস ইনভলভমেন্ট বেশি। তাহলে এই জায়গাটায় সাধারণত কি থাকে? ইউনিট টেস্টিং বা কম্পোনেন্ট টেস্টিং হয় বেশি। কম্পোনেন্ট টেস্টিং গুলা টেকনোলজি যেমন লাগবে, প্রোগ্রামিং স্কিল লাগবে, সেরকম ডেভেলপারস দের কাজ করার যে অ্যাটিটিউড সেটাও লাগবে। এই জন্য বলেছে কম্পোনেন্ট and component integration testing. These tests should be automated and included in the CI process. CI process মানে জানি তোমরা? কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। Continuous integration. এবার আমরা Q2 তে আসি। Q2 তে বলছে বিজনেস ফেসিং, তার মানে হচ্ছে মোর অর লেস ইউজার্স পয়েন্ট অফ ভিউ, এন্ড সাথে গাইড ডেভেলপমেন্ট। এই কর্নারটাতে আছে কি ফাংশনাল টেস্ট, ইউজার স্টোরি টেস্ট, হ্যাঁ, ইউজার এক্সপেরিয়েন্স প্রোটোটাইপ, এপিআই টেস্ট, হ্যাঁ, তারপরে আসছে সিমুলেশন। এই যে এপিআই টেস্ট, সিমুলেশন, এগুলোর জন্য ডেভেলপমেন্ট লাগবে। বাট আমরা টেস্ট করি কি বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে, যে আমি এটা রিকোয়েস্ট পাঠালে এই জিনিসটা আসার কথা আমার,
This test checks the acceptance criteria. Can be manual or automated, both হতে পারে। এবার Q3 তে যেটাকে বলা হয় বিজনেস ফেসিং এন্ড ক্রিটিক দ্য প্রোডাক্ট। প্রোডাক্টের ক্রিটিসিজম এখানে বেশি হবে। বিজনেস পয়েন্ট অফ ভিউ এন্ড ক্রিটিক, যেটাকে এক্সপ্লোরেটরি টেস্টিং, তার মানে কি এক্সপেরিমেন্ট টেস্টিং আসবে এখানে, ইউজেবিলিটি টেস্টিং, ক্রিটিক মানে হচ্ছে ইউজাররা কতটা হ্যাপি, কতটুকু প্রবলেমে পড়ছে, প্রোডাক্টের ক্রিটিসিজম চলবে এখানে ইউজেবিলিটির ক্ষেত্রে, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং, ক্রিটিক, আবার বিজনেস ফেসিং, আবার বিজনেস রিকোয়ারমেন্ট ফুলফিল করছে কিনা সেটাও দেখা হয়। These tests are user oriented and often manual. এখানে অটোমেশন থাকে না, কারণ ইউজার নিজেরা একদম হাত দিয়ে কাজ করতে চায়। তার মানে এখানে ইউজার্স পয়েন্ট অফ ভিউ থেকে টেস্টিং করা, ইউজার দুইটা দিকে দেখে, একটা হচ্ছে তার বিজনেস ফুলফিল করছে কিনা, আর একটা হচ্ছে সে ঠিক মতো ব্যবহার করতে পারছে। এই জন্য ক্রিটিক দ্য প্রোডাক্ট করা। Q4 টেকনোলজি ফেস হবে, আবার ক্রিটিক দ্য প্রোডাক্ট হবে। টেকনোলজি ফেস যখন আমরা বলছি তখন নিশ্চয়ই এখানে বটম লেভেলের কাজ, মানে হচ্ছে ডেভেলপার্স, টেস্টার্স এরা থাকবে, আবার প্রোডাক্টের ক্রিটিসিজম হবে। তো সেখানে স্মোক টেস্ট মানে কি জানো? এলিমেন্টারি টেস্ট স্যার আর কি, হ্যাঁ, এলিমেন্টারি টেস্ট স্যার। ক্রিটিক্যাল ফাংশনালিটি স্যার। হ্যাঁ, স্মোক টেস্ট মানে হচ্ছে যেগুলা না হলেই না, সেগুলা আগে যদি ঠিক মতো না হয় তাহলে আমরা টেস্টে যাই না। স্মোক টেস্ট মানে হচ্ছে একটা টেস্টেবিলিটি টেস্ট করা, যে আমরা কি আসলে টেস্ট করার যোগ্য হয়েছে কিনা প্রোডাক্ট, নাকি এমন করে রাখছে যে এখানে টেস্ট করার কোনো মানে হয় না, সেটাকে আমরা স্মোক টেস্ট বলি। এন্ড নন ফাংশনাল টেস্ট, যেমন আমরা দেখবো যে কত ইউজিবিলিটি টেস্ট করবো, ইউজিবিলিটি মানে ক্রিটিক। হ্যাঁ, দিস টেস্ট আর অফেন অটোমেটেড। হ্যাঁ, সাধারণত আমরা অটোমেশন করে স্মোক টেস্ট এন্ড টু এন্ড টেস্টের মধ্যে করা যায়, আবার নন ফাংশনাল টেস্ট যেটা যেমন লোড টেস্ট করা, স্ট্রেস টেস্ট করা, এগুলো হচ্ছে অটোমেশন করা। এবং অটোমেশন করার জন্য টেকনোলজি লাগে, এই জন্য টেকনোলজি ফেসিং আছে। তাহলে প্রোডাক্টের ক্রিটিসিজম চলছে বেশি এবং টেকনোলজি দিয়েই হচ্ছে, যার জন্য অটোমেশন করা। এই ছিল হচ্ছে আমাদের প্ল্যানিং। আমাদের 5.1 শেষ হয়েছে। আমরা এখন স্যার ব্রেক। হ্যাঁ, রেজার কথা বুঝে ভাই, স্যার ব্রেক টাইম, ব্রেকের কথা বলছি। ব্রেক টাইম। তাহলে আমরা একটা ব্রেকে যাই, তাহলে রিস্ক ম্যানেজমেন্টটা ব্রেকের পর শুরু করি। জি স্যার। স্যার এই রেকর্ডিংটা পজ করবেন স্যার, না কিভাবে থাকবে? রেকর্ডিংটা বন্ধ করে আবার স্টার্ট করব, কারণ দুটো ভিডিও হবে। স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বল, কোশ্চেন কি রেকর্ডিং হবে নাকি রেকর্ড ছাড়া? না 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 না, রেকর্ডিং এর বাইরে স্যার, রেকর্ডিং এর বাইরে? অন্য কোশ্চেন। জি স্যার। আচ্ছা, রেকর্ডিংটা অফ করি।